2 বছর পার হতে চললো মাহিম, আর তুই এখনো সিঙ্গেলই রয়ে গেলি। আমাদের দেখ, আমরা দুজন কত হ্যাপি আছি, আর তুই সবসময় মুখটা গোমড়া করে রাখিস। একা একা চুপচাপ ক্লাস করিস। কত সুন্দরী সুন্দরী মেয়ে আছে আমাদের ক্লাসে, একজন কেউ তোর ভালো লাগে না? আসলেই ও এমন কেন? নিজেকে সবার থেকে লুকিয়ে রাখে, কারোর সাথে তেমন মিশেও না। কথাগুলো বলছিল মাহিমের বেস্ট ফ্রেন্ড শুভ আর ওর গার্লফ্রেন্ড তাসনিয়া। ওরা দুজন মাহিমের সবচেয়ে কাছের বন্ধু। ওরা দুজন ওকে নিয়ে অনেক চিন্তিত। বলতে গেলে প্রেম ভালোবাসা এসব কোনো কিছুতেই মাহিম বিশ্বাস করে না, কিংবা ওকে আকৃষ্ট করে না। মাহিম সবসময় একা চুপচাপ থাকে। শুধুমাত্র শুভ আর তাসনিয়ার সাথে কথা বলে, তাও খুব কম। বাকিদের সাথে দরকার ছাড়া কোনো কথা বলে না। মাহিম ফোন চালাতে চালাতে শুভ আর তাসনিয়াকে উদ্দেশ্য করে বলে, দেখ, আমার এসবে মন টানে না। আমি একাই ভালো আছি। একা মানুষের একা থাকাই ভালো। শুধু শুধু অন্য কারোর প্রতি দুর্বল হয়ে সেই দিন শেষে কষ্টই পেতে হবে, তার চেয়ে একাই ভালো আছি। আর আমার মেয়েদের পিছনে ঘোরা বা সময় নষ্ট করা একদম পছন্দ না। আমাকে আমার মতো থাকতে দে। শুভ হতাশ হয়ে বেঞ্চে বসে মাহিমের দিকে তাকিয়ে বলল, ভাই, তুই চাইলে আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটা, যার জন্য আমাদের পুরো ক্লাসের সব ছেলেরা পাগল, ওর সাথে রিলেশন করতে পারিস। একমাত্র তুই কখনো ওর ধারে কাছে যাসনি, একবার ট্রাই তো করে দেখ। দরকার নেই, একাই ভালো আছি। পাশ থেকে তাসনিয়া শুভর কান টেনে ধরে জিজ্ঞেস করে। কি, তার মানে তুমিও গিয়েছিলে? শুভ থমথম খেয়ে বলল, আরে না না, আমি যাব কেন? আমার তো তুমি আছো, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে দেখিই না। মিথ্যা, তুমিও সাবিহার জন্য পাগল, তাই না? মাহিম শুভ আর তাসনিয়ার খুনসুটি দেখে মুচকি আসে। আর অমনি সানজিদা আক্তার সাবিহা ক্লাসে প্রবেশ করে, ওর মেয়ে বান্ধবীদের সাথে নিয়ে। মাহিম একবার সানজিদার দিকে তাকায়, আর পর মুহূর্তেই ও জানালার বাইরে তাকিয়ে থাকে। সানজিদা বেশ সুন্দরী, মানে মন করা একটা মেয়ে। ব্লাউনিশ চুলের কালার, দুধের মতো ফর্সা গায়ের রং, আর দেহের গঠনও আকর্ষণীয়। ওকে যে একবার দেখে সে ওর জন্য পাগল হতে বাধ্য, শুধুমাত্র মাহিম বাদে। একমাত্র পুরো ক্যাম্পাসে ওই কোনো মেয়েকে পাত্তা দেয় না। যাই হোক, শুভ তাসনিয়াকে মানে মাহিমকে বলল, তোকে প্রেম করাতে গিয়ে আমি নিজেই ফেসে যাচ্ছি, থাকার দরকার নেই। চল রহিম চাচার চা খেয়ে আসি, মাথাটা ঝিম দিয়ে আছে। চল। মাহিম শুভ আর তাসনিয়া ক্লাস থেকে বের হয়ে যাচ্ছিল। সঞ্জিদা গ্রুপে থাকা একটা মেয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, তাসনিয়ার সাথে থাকা ওই ছেলেটাকে দেখেছিলিস তোরা? কোনটা? ছেলে তো দুইটা। আরে কি নাম জানি? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মাহিম। ওই যে চুল বড়, সবসময় চুপচাপ থাকে। ছেলেটা কারোর সাথে মেশে না, কেমন জানি। কেন রে, তোর বুঝি ভালো লাগছে ওকে? আরে না, ভালো তো দূর, কথা বলতেও ভয় করে। কেমন যেন রাগী আর গম্ভীর হয়ে থাকে। মেয়েগুলোর কথা এতক্ষণ সঞ্জিদা শুনছিল। ওকে উদ্দেশ্য করে ওর একটা বান্ধবী বলে, সঞ্জিদা, তোর কাছে মাহিম ছেলেটাকে কেমন লাগে রে? বান্ধবীদের কাছ থেকে এমন অপ্রস্তুত প্রশ্ন শুনে সঞ্জিদা একটু বিচলিত হয়, কিন্তু নিজেকে সামলে বলল, আমি খেয়াল করিনি ওকে। তা কিভাবে করবি? তুই তো সারাদিন পড়াশোনা নিয়ে থাকিস। আমাদের ক্লাস টপার তুই, দেখতেও অসম্ভব সুন্দরী। একটা ছেলেকেও পাত্তা দিস না। তোর জন্য ভার্সিটির সব ছেলেরা পাগল, আর তুই কাউকে পাত্তাই দিস না। আচ্ছা, তোর কি লুকানো কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সত্যি করে বল। না না, আমার রিলেশন পছন্দ না, এমনিই ভালো আছি। আচ্ছা তোরা থাক, আমি লাইব্রেরি থেকে একটা বই নিয়ে আসি। ওকে। সঞ্জিদা লাইব্রেরি থেকে যেতে যেতে ভাবছে, আসলেই মাহিম কেমন জানি অদ্ভুত একটা ছেলে। ক্লাসের প্রতিটা ছেলে আমার দিকে তাকায়, আমার সাথে বন্ধুত্ব করতে চায়, কথা বলতে চায়, কিন্তু মাহিম আজ পর্যন্ত কোনো দিন আমার সামনেও আসেনি। এমন ছেলেও হয় নাকি? নাকি তার কাছে আমি সুন্দরীই না? কে জানি। থাক, আর না ভাবি। সঞ্জিদা এরপর লাইব্রেরিতে চলে যায়। এদিকে শুভ চা খাচ্ছিল। মাহিম হঠাৎ করে শুভকে বলে ওঠে, শোন, কালকে নতুন বাসায় শিফট হচ্ছি, তোরা একটু হেল্প করবি। শুভ চায়ে চুমুক দিতে গিয়েও থেমে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাসনিয়া, তোমার কোনো সমস্যা আছে? আসতে পারবে তো? পারবো, কাল তো শুক্রবার, তো সমস্যা হবে না। ঠিক আছে, তো কখন আসবো আমরা সেটা বলো। সকাল 8টা বা 9টার মধ্যেই চলে আসিস। শুভ আর তাসনিয়া ঠিক আছে বলল। তাসনিয়া মাহিমকে আবার জিজ্ঞেস করলো, আচ্ছা, নতুন বাসাটা কোথায় নিয়েছিস? এইখানে।
ওহ, তাহলে তো ভার্সিটি থেকে কাছেই। আঙ্কেল জানে বাসা নিয়েছিস? ফ্ল্যাটটা সেই কিনে দিয়েছে। শুভ পাশ থেকে আস্তে করে বলল। আচ্ছা মাহিম, তুই চাইলে তো আঙ্কেলের সাথে থাকতে পারিস, তোদের এত বড় বাড়ি আছে, তাও এইভাবে। মাহিম কিছুটা রাগী কণ্ঠে বলল। এক কথা বারবার জিজ্ঞেস করবি না, সবই জানিস। যেখানে আমি শান্তি পাই না সেখানে থাকার মানে কি? আর সে ভালোই আছে, তার সেবা করার জন্য অনেক মানুষ আছে। সো আমাকে আমার মতো একা থাকতে দে। শুভ কিছু বলতে যাবে তাসনিয়া ওর হাত চেপে ধরে ইশারা করে চুপ থাকতে বলে। শুভ আর কিছু বলে না। এরপর ওরা ক্লাসে চলে যায়। সেদিন ওভাবেই শেষ হয়। পরের দিন সকালে যথারীতি প্ল্যান অনুযায়ী শুভ আর তাসনিয়া এসে উপস্থিত। ওরা তিনজন মিলে সবকিছু গুছিয়ে ফেলে। তারপর লোকেরা এসে একে একে সবকিছু নিয়ে পিক আপে লোড করে ফেলে। ওরা পিক আপের সাথে সিএনজিতে করে মাহিমের নতুন বাসার দিকে রওনা হয়। ছুটির দিন সকাল সকাল রাস্তা ফাঁকা থাকায় 1 ঘন্টার মধ্যে ওরা নতুন জায়গায় পৌঁছে যায়। শুভ আর তাসনিয়া সিএনজি থেকে নেমে জায়গাটা দেখে অবাক। বেশ ভিআইপি একটা জায়গা, আর আশেপাশের বিল্ডিংগুলো বেশ উঁচু উঁচু। এরপর লোকেরা মাহিমের আসবাবপত্রগুলো একে একে সব 7 তলায় নিয়ে আসে। শুভ আর তাসনিয়া প্রথম মাহিমের ফ্ল্যাটে ঢুকতেই স্তব্ধ। বিশাল বড় একটা ফ্ল্যাট। ওরা দুজন অবাক হয়ে দেখছে। শুভ মাহিমকে বলল। ভাই, তুই এত বড় একটা ফ্ল্যাটে একা থাকবি, তোর ভয় করবে না? আমি ভূতকে ভয় পাই না। পাশ থেকে তাসনিয়া রসিকতা করে বলে। হ্যাঁ ঠিক তো, ভূত উল্টা তোকে ভয় পায়। শুভ আর তাসনিয়া হাসাহাসি করছে। মাহিমও না হাসি পারল না, তবে খুব স্বল্প হাসি, যা শুভ আর তাসনিয়ার চোখেও পড়েনি। আসবাবপত্র অল্প থাকায় নিয়ে আসতে বেশি সময় লাগলো না। লোকেরাই মাহিমের কথা মতো সবকিছু সাজিয়ে দিয়ে টাকা নিয়ে চলে গেল। এরপর ওরা তিনজন মিলে বাকিটা গুছিয়ে ফেললো। পুরো ঘরটা এখন দেখার মতো। তাসনিয়া শুভকে মজা করে বলল। আমাদের বিয়ের পর এমন একটা ফ্ল্যাট কিনে দেবা, তুমি আর আমি থাকবো। ঠিক আছে দেবনে, তার আগে একটা টাকার গাছ খুঁজে নিই। বলেই হেসে দেয়। মাহিম পাশ থেকে বলল। চিন্তা করিস না, তোদের বিয়েতে এমন একটা ফ্ল্যাট গিফট দিবনি। শুভ আর তাসনিয়া লজ্জা পেয়ে বলল। ধর, কি যে বলিস না, তোর দিতে হবে না, আমি কিনে দেবো ইনশাল্লাহ। নিবি না? ঠিক আছে, দিব না, যা। তোদের ছেলে মেয়েকে দিবনি তাহলে। বলেই মাহিম মুচকি আসলো। শুভ আর তাসনিয়া লজ্জায় শেষ। শুভ উঠে দাঁড়িয়ে বলল। উফ, তাসনিয়া চলো তো খাবার নিয়ে আসি, ওর ক্ষুধা লাগছে তাই আমাদের পিছনে লাগছে। হ্যাঁ হ্যাঁ চলো। তাসনিয়া শুভ খাবার আনতে চলে যায়। ওদের সবকিছু গুছিয়ে শেষ করতে করতে দুপুর হয়ে গিয়েছে, তাই শুভ চাচ্ছে লাঞ্চটা মাহিমের সাথে করে যাবে ওরা। মাহিম ওর পেটুনের বারান্দায় গিয়ে দাঁড়ায়। বেশ বাতাসার রোদ, আশেপাশে সব বড় বড় দালান, মাঝে মাঝে ফাঁকা জায়গাও দেখা যায়। মাহিমই এই বাসাটা পছন্দ করেছিল, কারণ এখানে শহরের যান্ত্রিক কোলাহল নেই, একদম চুপচাপ শান্ত পরিবেশ। ওর একাকিত্বের সময়টা আরও একাকিত্বে হয়তো কাটাতে পারবে, তাই এই ফ্ল্যাটটা নেওয়া। যাই হোক, এরপর খাবার নিয়ে আসলে সবাই মিলে খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে শুভ আর তাসনিয়া বিদায় নিয়ে চলে যায়। মাহিম অনেক ক্লান্ত থাকে, বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ে। রাতে ওর ঘুম ভাঙে। ঘুমাতো চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:17 বাজে। কফি খেতে খুব ইচ্ছে করছিল, তাই কোনো রকম উঠে ফ্রেশ হয়ে কফি বানাতে গিয়ে দেখে কফি শেষ। দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে এক প্রকার বাধ্য হয়ে বের হয় কফি কিনতে। কফি কিনে লিফট থেকে বের হয়ে করিডোর থেকে হেঁটে যেই ওর ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ায় আর চাবি দিয়ে দরজা খুলতে নেয়, অমনি মাহিম দেখে ওর পাশের ফ্ল্যাটের দরজায় একটা মেয়ে হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। মাহিম ভালো করে তাকিয়ে দেখে মেয়েটা কেউ নয়, সঞ্জিদা। ওরা দুজন অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। দুজন ভূত দেখার মতো শক্ট হয়ে আছে। মাহিম মনে মনে ভাবছে সঞ্জিদা এখানে কেন, আর সঞ্জিদা ভাবছে মাহিম এখানে কেন। দুজনের মাঝে চরম নীরবতা, কিন্তু সঞ্জিদা এই নীরবতা ভেঙে প্রথমে বলে ওঠে। তুমি এখানে কিভাবে? আমি আজ এখানে শিফট হয়েছি, এটা আমার ফ্ল্যাট। কি? শিট! এত অবাক হওয়ার কি আছে? তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, বাই। বলেই মাহিম ওর ফ্ল্যাটের ভিতর চলে যায়, গিয়ে সোফার উপর বসে পড়ে আর মনে মনে ভাবে, ভার্সিটির এত মেয়ে থাকতে এই মেয়েটাই আমার প্রতিবেশী হতে হলো। হায় রে, এখানে এসেও শান্তি নাই। মাহিম এসব ভাবছিল, অমনি বেল বেজে ওঠে। মাহিম ভ্রুকুচকে বলে, এখন আবার কি আসলো? ও উঠে দরজা খুলে দেখে সঞ্জিদা রাগান্বিত দৃষ্টিতে ওদিকে তাকিয়ে আছে। মাহিমও বিরক্তি নিয়ে সঞ্জিদার দিকে তাকিয়ে আছে। দুজনের মাঝে আবার সেই নীরবতা। মাহিম কিছু বলতে যাবে, অমনি
সানজিদা ওর বাসার ভেতরে ঢুকে পড়ে। মাহিম আশ্চর্য হয়ে সানজিদার পেছনে পেছনে এসে অবাক কণ্ঠে বলে। এ কি বাসার ভেতরে ঢুকছো কেন? সমস্যা কি? সানজিদা বাসার ভিতরে এসে ভালো করে আশেপাশে দেখে মাহিমের দিকে তাকিয়ে বলে। বেশ করেছি। তুমি তখন আমার মুখের ওপর দরজা লাগিয়ে দিলে কেন? এটা কেমন ব্যবহার? ভালো করছি, তুমি যাও এখান থেকে, কেউ দেখে ফেলবে। আর তোমার বাবা মাও বা কেমন এত রাতে একটা মেয়েকে বাসার বাইরে বের হতে দিচ্ছে? বের হও। সানজিদা আস্তে করে বলে। আমাকে কিছু বলার মতো কেউ নেই, যাচ্ছি আমি, কিন্তু এক শর্তে। আবার কিসের শর্ত? আমি যে এখানে থাকি এবং তুমি যে আমার পাশেই থাকো, এটা ভার্সিটির কাউকে বলতে পারবে না। প্রমিস করো। আমার খেয়ে দিয়ে কাজ নাই না যে তোমার সম্পর্কে অন্যদের কাছে বলবো? প্রমিস করার কিছু নেই। তুমি যে এখানে আসো আমি ধরে নিলাম জানি না। হ্যাপি? এখন যাও। সানজিদা মৌলির মুখে মাহিমের দিকে একবার তাকিয়ে চুপচাপ চলে যায়। মাহিম দ্রুত দরজা লাগিয়ে দিয়ে সবার আগে এক গ্লাস পানি খেয়ে নেয়। পানি খেয়ে আবার সোফায় বসে। মাথাটা পুরো হ্যাং হয়ে আছে। কিছুটা সময় নিয়ে নিজেকে শান্ত করে তারপর ভাবে। আচ্ছা, সানজিদা এভাবে কেন বললো যে ওকে কিছু বলার মতো কেউ নেই? তার মানে কি ও আমার মতো একা? না না, এটা অসম্ভব। এই যান্ত্রিক শহরে একটা মেয়ে কিভাবে একা থাকবে? না, এবার দ্রুত কফিটা বানিয়ে খাই, নাহলে মাথা খারাপ হয়ে যাবে। অন্যদিকে সানজিদা ওর ফ্ল্যাটে গিয়ে চুপচাপ বসে আছে। ও কল্পনাও করেনি ক্লাসের সবচেয়ে অদ্ভুত ছেলেটা যে ওকে একদমই পছন্দ করে না সে ওর প্রতিবেশী হবে। ও ভয় আছে, যদি মাহিম ক্লাসের কাউকে ওর এখানে থাকার কথা বলে দেয় তাহলে তো অনেক বড় সমস্যায় পড়ে যাবে। আবার মাহিমের আচরণ দেখে ওর মনে হচ্ছে না মাহিম কাউকে কিছু বলবে। শান্তিদার মনটা আরো বেশি খারাপ হয় মাহিমের আচরণ দেখে। আজ পর্যন্ত কোনো ছেলে ওর সাথে এমন আচরণ করেনি। ও বুঝতেই পারছে না মাহিম এমন কেন। শান্তিদের সব ভাবতে ভাবতে অনেক সময় পার করে দেয়। পরদিন সকালে মাহিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় যায় কফি খেতে। ওর বারান্দায় কোনো গ্রিল নেই, খোলা জানালা, তাই ইটের উপর বহর দিয়ে কফির কাপে এক চুমুক দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে হঠাৎ নাকে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ ভেসে আসে। ওর ঠিক বাম পাশ থেকে ঘ্রাণটা আসছিল। মাহিম বাম পাশে তাকাতে স্তব্ধ হয়ে যায়। মাহিম দেখে রোদেলা সকালে সূর্যের কিরণে ঝলমলে সানজিদা ওর ঘন কালো লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে ওর পাশের বারান্দায় দাঁড়িয়ে আছে। সম্ভবত ভিজে চুলগুলো শোকাচ্ছে। মাহিম এই দৃশ্য দেখে হা করে তাকিয়ে আছে। সানজিদাকে অসম্ভব সুন্দরী লাগছিল। ও চুল মুছতে মুছতে হঠাৎ করে ডান দিকে তাকাতেই মাহিমের সাথে ও চোখাচোখি হয়। সানজিদা ভীষণভাবে লজ্জা পায় মাহিমকে দেখে। এদিকে মাহিম বেচারা হা করে তাকিয়েই আছে। সানজিদা দ্রুত ওড়না ঠিক করে ভ্রু কুঁচকে জোর কণ্ঠে মাহিমকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে। ব্যাপার কি? এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? মেয়ে মানুষ কি আগে কখনো দেখোনি? সানজিদার লজ্জাটার প্রশ্নে মাহিমের হুঁশ ফিরে। ও কোনোভাবে নিজেকে সামলে দ্রুত কফির মগে এক চুমুক দিয়ে সামনে থেকে চুপচাপ তাকিয়ে থাকে। সানজিদা মাহিমের এই কাণ্ড দেখে বলে। এখন ভদ্র সাজার ফন্দি চলছে তাই না? এই যে মিস্টার। মাহিম এদিক ওদিক তাকিয়ে সানজিদার দিকে ফিরে বলল। আমাকে বলছো? সানজিদার হাসি পাচ্ছিল অনেক। কোনো মতে হাসি চেপে রাগের ভাব নিয়ে বলে। এই সাততলায় আপনি ছাড়া আর কে আছেন? ভূত? অবশ্যই তোমাকে বলছি। ও ভালো, তো কি হয়েছে? সমস্যা কি? আহ, আমার সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা তোমার। আমারও কোনো সমস্যা নেই, আমি তো আরামেই কফি খাচ্ছি, এই যে। বাবা, তো কফি খাচ্ছিলে ভালো কথা, কিন্তু আমার দিকে তাকালে কেন? আমি তোমাকে দেখিনি, আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। ওই যে দেখো কত সুন্দর একটা নদী। সানজিদা মাহিমের কথা মতো অন্যদিকে তাকিয়ে দেখে কিছুই নেই। ও রাগ করে যেই আবার মাহিমের দিকে তাকায় দেখে মাহিম নেই, মানে পালিয়েছে। সানজিদা এবার হেসে দেয়। ও চুলগুলো মুছতে মুছতে মাহিমের কথা ভাবছে আর হাসছে। এমন অদ্ভুত ছেলেও আগে কখনো দেখেনি। মাহিমের রুমে এসে বুকে হাত দিয়ে দাঁড়িয়েছে। বেশ ভালোই হার্টবিট হচ্ছে। বেচারা জীবনের প্রথম এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছে। ও মনে মনে বলে। মাহিম, এই মেয়ে খুব ডেঞ্জারাস, এর থেকে দূরে থাকতে হবে তোকে। উফ, তুই এতটা সুন্দরী কিভাবে হয়? আমি তো মনে হয় ওর দিকে আর তাকাতেই পারবো না। এরপর মাহিম রেডি হয়ে ভার্সিটি যাওয়ার জন্য। একা থাকার কারণে সকালে নাস্তাটা ও করতে পারে না, কারণ কেউই বা বানিয়ে দিবে ওকে। সবসময় নামাকেই ভার্সিটিতে যায় ও। আজও তার ব্যতিক্রম হলো না। যাই হোক,
এরপর মাহিম কিচেনে গিয়ে একবার চেক করে দিয়ে সবকিছু অফ করে বাসার বাইরে এসে চাবি দিয়ে নক করে যেই লিফটের দিকে যাবে অমনি সেই সকালে ঘ্রাণও পায়। মাহিমের হার্টবিট বেড়ে যায়। ওই একটু থেমে পিছনে তাকাতেই দেখে সঞ্জিদা খুব সুন্দর মিষ্টি কালারের একটা ড্রেস পরেছে। অসম্ভব সুন্দরী লাগছে ওকে। ওদের দুজনের আবার চোখাচোখি হয়। মাহিম এক পলক সঞ্জিদাকে দেখে দ্রুত লিফটের কাছে চলে যায় নিচে নামার জন্য, কিন্তু লিফট এখন 11 তলায় আছে। তাই মাহিমকে বাধ্য হয়ে অপেক্ষা করতে হয় লিফটের সামনে। আর এর মধ্যেই ওর পাশে এসে সঞ্জিদা দাঁড়ায়। সঞ্জিদা মাহিমকে দেখে মনে মনে একটু লজ্জা পাচ্ছিল। এই প্রথম এত কাছ থেকে মাহিমকেও দেখছে। ভার্সিটিতে খুব কম মাহিমকে দেখা যায়। কেমন জানি নিজেকে গুটিয়ে রাখে। মাহিম দেখতে বেশ লম্বা, শ্যামলা গায়ের রং, সিল্কি চুল, একটা নায়ক নায়ক ভাব আছে। তবে সেটা সব সময়ও লুকিয়ে রাখে, যা সঞ্জিদা এখন স্পষ্ট করতে পারছে। ওরা দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে। মাহিমের কেমন যেন অস্বস্তি লাগছে। ওর মন চাচ্ছে সিঁড়ি দিয়ে নেমে যাক। সঞ্জিদার সাথে একসাথে ও লিফটে নামতে পারবে না, কিন্তু 7 তলা সিঁড়ি থেকে নামতে নামতে ও ক্লান্ত হয়ে যাবে। আবার সঞ্জিদার সাথেও যেতে যাচ্ছে না। এসব ভাবতে ভাবতে মাহিম সিঁড়ি থেকে হাঁটা দেয়। সঞ্জিদা খপ করে মাহিমের হাত ধরে ফেলে আর জিজ্ঞেস করে, ওইদিকে কোথায় যাচ্ছ? সিঁড়ি দিয়ে চলে যাব। লিফট চলে এসেছে তো। তুমি যাও, আমি যাব না। যেতে হবে। তুমি লিফট দিয়ে যাও, আমি বরং সিঁড়ি দিয়ে যাচ্ছি। কেন? আবার কেন কিসের? তুমি তো আমাকে দেখতেই পারো না, তাই আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি, তুমি লিফট দিয়েই যাও। সঞ্জিদার এই কথা শুনে মাহিম অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। এর মধ্যে লিফট চলে এসেছে। সঞ্জিদা মাহিমের লিফটে ওঠার জন্য অপেক্ষা করছে, তারপরও যাবে। মাহিম লিফটে ওঠে না দেখে সঞ্জিদা বলে, কি ব্যাপার, যাও। যাচ্ছি। সঞ্জিদা থমক খেয়ে মাহিম লিফটে ওঠে, কিন্তু ওর খুব খারাপ লাগছিল। লিফটটা যেই বন্ধ হবে হবে তখনই মাহিম লিফটের দরজা থামিয়ে ফেলে আর এক টান মেরে সঞ্জিদাকে লিফটের ভিতরে নিয়ে আসে। সঞ্জিদা মাহিমের হঠাৎ টানে টান সামলাতে না পেরে সোজা ওর বুকের উপরে এসে পড়ে যায়। অবাক হয়ে যায় মুহূর্তেই, মাহিম এটা করলো কি? লিফটার আপন গতিতে 7 তলা থেকে নিচে নেমে আসে, কিন্তু ওরা দুজন একে অপরের সাথে মিশে দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সময় যেন ওদের মাঝে থমকে গিয়েছে। যে মাহিম ওকে দেখতে পারে না, তার বুকের উপর এখন সঞ্জিদা। হঠাৎ করে লিফটটা 4 তলায় থামে। বেল বাজতে ওরা দ্রুত একে অপরকে ছেড়ে দুজন দুপাশে চলে যায়। ওদের দুজনের হৃদয় স্পন্দন অনেক বেড়ে গিয়েছে। লিফটের দরজা খুললে একজন বয়স্ক লোক লিফটে ওঠেন। তারপর তার সাথেই ওরা দুজন নিচে চলে আসে। সঞ্জিদা কল্পনাও করেনি এমন একটা পরিস্থিতিতেই সকাল সকাল ওকে পড়তে হবে। শব্দস মাহিমের। ওরা দুজন দ্রুত লিফট থেকে বেরিয়ে বাইরে চলে আসে। মাহিম দ্রুত পায়ে বিল্ডিং এর বাইরে এসে রিক্সার জন্য অপেক্ষা করতে থাকে, যাতে সঞ্জিদার মুখোমুখি আর না হতে হয়। কিন্তু লাভ কি? সেই সঞ্জিদাই ঘুরে ফিরে আবার ওর পাশে এসে দাঁড়ায়, তবে অনেকটা দূরত্ব বজায় রেখে। মাহিম রিক্সার জন্য অপেক্ষা করতে করতে আর চোখে একবার সঞ্জিদার দিকে তাকায়। দেখে মেয়েটার ফর্সা মুখখানা লজ্জায় গোলাপি হয়ে আছে। এই দৃশ্য দেখে ও মুগ্ধ হয়। সঞ্জিদাও একটু পর পর মাহিমের দিকে তাকাচ্ছিল। যেহেতু ওর পাশেই মাহিম দাঁড়িয়েছিল, তাই ওর তাকানোটাই স্বাভাবিক। বিআইপি এলাকা হয়, রিক্সা খুব কম দেখা যায়। ওরা প্রায় 10 মিনিট অপেক্ষা করে, কিন্তু রিক্সার কোনো খবর নেই। ক্লাস শুরু হতে মাত্র 1 ঘন্টা বাকি। রাস্তায় যে জ্যাম, নির্ঘাত আধা ঘন্টা তো লাগবেই। এভাবে সময় গেলে আজকে দেরি হবে নিশ্চয়ই। দুজনের কপালে চিন্তার ভাগ। একটা রিক্সাও কি আসবে না? দুজনে এবার ভাবতে ভাবতে হঠাৎই একটা রিক্সা দেখা মেলে। ওরা দুজন একসাথে জোরে রিক্সা মামাকে ডাক দিল। রিক্সা মামা কি ভেবে যেন মাহিমের সামনে এসে দাঁড়ায়। মাহিম সঞ্জিদার দিকে তাকিয়ে বিজয়ী মার্কা একটা হাসি দেয়। সঞ্জিদা এই হাসি দেখে খুব রাগ করে আর কষ্টও পায়, কারণ মাহিম তো চলে যাবে। ও এখন কি করবে? ওর মনে হচ্ছে আজ দিনটাই ওর খারাপ। বেচারি মুখ কালো করে একটু দূরে গিয়ে চুপচাপ অন্য রিক্সার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে মাহিম রিক্সা মামাকে জিজ্ঞেস করে ভার্সিটি যাবে কিনা। সেই উত্তরে বলা যাবে। মাহিম খুশি হয়ে যেই রিক্সায় উঠবে, তখন জানিও একবার সঞ্জিদার দিকে তাকায়। ও দেখে মেয়েটা মাথা নিচু করে মুখটা মলিন করে চুপচাপ দাঁড়িয়ে আছে। এই করুণ দৃশ্য দেখে মাহিমের নিজেকে খুব খারাপ পাষাণ একটা মানুষ মনে হলো। ও রিক্সা না উঠে মামাকে আস্তে করে বলে, মামা, আপনি ওই মেয়েটাকে ভার্সিটি নিয়ে যান, আমি ভাড়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা মামা।
মাহিম ভাড়া দিয়ে রিক্সা মামাকে সানজিদার কাছে পাঠিয়ে দেয়। রিক্সা মামা সানজিদার সামনে গিয়ে বলে, আপা আসেন। সানজিদা মাথা তুলে অবাক হয়ে রিক্সা মামার দিকে তাকায় আর মনে মনে বলে, আরে এটা তো মাহিমের রিক্সা, এখানে কি করে? এটা ভেবেই ও সাথে সাথে মামাকে জিজ্ঞেস করে, আপনি না ওকে নিয়ে যাচ্ছিলেন, তাহলে আবার আমাকে কেন? মামা কইছে আপনারা নিয়ে যাইতে, উঠেন জলদি। সানজিদা এবার মাহিমের দিকে তাকায়। ওদের চোখাচোখি হয়। মাহিম দ্রুত অন্যদিকে তাকিয়ে রিক্সা খোঁজার ভান করে। সানজিদা অসম্ভব খুশি হয়। ও ভাবতেও পারেনি মাহিম ওর জন্য নিজের রিক্সা ছেড়ে দেবে। ও দ্রুত রিক্সায় উঠে বসলে রিক্সা মামা রিক্সা ঘুরিয়ে মাহিমের সামনে দিয়েই সানজিদাকে নিয়ে চলে আসে। ওদের আরো একবার চোখাচোখি হয়। মাহিম ওর মনে আলাদা একটা শান্তি পায়। ও নিজেকে বলে, ভালো করছি, একটা মেয়েকে এইভাবে একা এখানে ফেলে আমার চলে যাওয়াটা ঠিক হতো না। যাই, এবার সামনের দিকে হাঁটা দিই, যদি একটা রিক্সা পাওয়া যায়, নাহলে হেঁটেই যেতে হবে আজকে। সানজিদা আধা ঘন্টার মধ্যে ভার্সিটি পৌঁছে দেয়। ভাড়া দিতে নিলে রিক্সা মামা বলে, আপা আপনার ভাড়া ওই মামা দিয়া দিছে, আপনার আর দেওয়া লাগবে না। বলে এসে চলে যায়। সানজিদা অবাক হয়ে তাকিয়ে থাকে। মাহিম এত অদ্ভুত কেন ওকে বুঝতে পারছে না। প্রথমে নিজের রিক্সা দিয়ে দিল, এখন শুনছে ভাড়াও নাকি দিয়ে দিয়েছে। এমন কেউ করে নাকি কখনো? সানজিদা এসব ভাবতে ভাবতে ক্লাসরুমে চলে আসে। ক্লাসে এসে ওর বান্ধবীদের সাথে আড্ডা দিতে দিতে স্যার চলে আসে। সানজিদা আশেপাশে তাকিয়ে দেখে মাহিম এখনো আসেনি, অথচ স্যার চলে এসেছেন। সানজিদা অনেক চিন্তা শুরু হয়। এতক্ষণ তো লাগার কথা না আসতে, কিছু হলো না তো আবার। সানজিদা খুব চিন্তা হচ্ছিল আর খারাপও লাগছিল। ওর বান্ধবীরাও বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে যে ওর কি হয়েছে, কিন্তু ও শুধু ইশারায় বলেছে যে কিছু না। সানজিদার মন চাচ্ছিল মাহিমকে একটা কল দেবে, কিন্তু মাহিমের নাম্বার ওর কাছে নেই। চিন্তার অস্থির হয়ে যাচ্ছে মেয়েটা। ঠিক এমন সময় ক্লাসের মেইন গেট থেকে আওয়াজ আসে, স্যার আসতে পারি? ক্লাসের সবাই মাহিমের দিকে তাকিয়ে আছে। আর সানজিদা ওকে দেখে যেন প্রাণ ফিরে পায়। স্যার একটু কথা শুনিয়ে ভিতরে আসার অনুমতি দিয়ে দেন। মাহিম ক্লাসে ঢুকে পিছনে এসে বসতে যাবে, তখন সানজিদার সাথে ওর আবার চোখাচোখি হয়। সানজিদার চোখ দেখে মনে হলো সানজিদা ওর কাছে ক্ষমা চাচ্ছে। মাহিম চুপচাপ এসে শুভ আর তাসমিয়ার পাশে এসে বসে। শুভ আস্তে করে জিজ্ঞেস করে, কিরে ভাই, আসতে এত দেরি হলো কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল আর রিক্সাও পাচ্ছিলাম না নতুন জায়গায়। কাল থেকে আরও আগে বের হতে হবে দেখছি। ও, বলে রাখা ভালো যে সানজিদাও প্রতিদিন আগে আগেই বের হয়, কিন্তু গতকাল রাতে ঠিক মতো ঘুম হয়নি বলে আজকে সকালে একটু লেট করে বের হয়েছিল। ওরও দেরি হতো, কিন্তু মাহিম তার নিজের রিক্সাটা ওকে দিয়ে দেওয়ায় সানজিদা ঠিক সময় এসে পৌঁছতে পারে, কিন্তু মাহিম পারেনি। যাই হোক, এরপর টানা ওদের দুইটা ক্লাস হয়ে ব্রেক দেয়। তাসনিয়া বলে ওঠে, তুই তো নাস্তা করিস না সকালবেলা, তাই তোদের জন্য স্যান্ডউইচ বানিয়ে এনেছি। চল ক্যান্টিনে বসে খাবি। তোদের মাঝে আমাকে টানছিস কেন? যা, তোরা একসাথে বসে খা, আমার ক্ষুধা নেই। তাসনিয়া শুভকে ইশারা করলে শুভ জোর দিয়ে বলে, দোস্ত আজাইরে কথা বলিস না তো, দেখো কত কষ্ট করে আমাদের খাওয়াবে বলে বানিয়ে এনেছে। প্লিজ না করিস না, না হলেও কষ্ট পাবে। চল প্লিজ। মাহিম শুভর দিকে তাকিয়ে আবার তাসনিয়ার দিকে তাকায়। তাসনিয়া অসহায় মুখ করে থাকে। মাহিম বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলে, তোরা আর ভালো হবে না, ঠিক আছে চল। তাসনিয়া খুব খুশি হয়। এরপর ওরা তিনজন ক্যান্টিনে চলে যায়। সানজিদা ওদের থেকে দুটো বেঞ্চ সামনে বসায় ও কান পেতে এতক্ষণ সব শুনেছিল। সানজিদার মনটা অজান্তেই খারাপ হয়ে যায়। এর পিছনে একটা কারণ আছে। সানজিদাও কিছুক্ষণ পর ওর বান্ধবী বলে ক্লাসের বাইরে চলে আসে। এসে লুকিয়ে লুকিয়ে ক্যান্টিনের দিকে আসে। এসে দেখে মাহিম, সুবার, তাসনিয়া হাসি মজা করে নাস্তা করছে। তাসনিয়া মাহিমকে নিয়ে হাতে একটু খাইয়ে দিল। মাহিম অনেকবার না করলেও শেষ পর্যন্ত তাসনিয়া ওকে খাইয়ে দেয়। সানজিদা এসব আড়ালে দাঁড়িয়ে দেখছিল। কখন যেন অজান্তেই ওর দু চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মাহিম খেতে খেতে হঠাৎ সামনের দিকে তাকালে এক ঝলক সানজিদাকে দেখে। সানজিদা মুহূর্তে নিজেকে লুকিয়ে ফেলে এবং দ্রুত ওয়াশরুমের দিকে চলে যায়। মাহিম দ্রুত উঠে এসে চেক করে যে সানজিদা ছিল কিনা, কিন্তু ও আস্তে আস্তে সানজিদা চলে গিয়েছে, তাই ও আর কাউকে দেখে না। কিন্তু ওর মনে হলো ওই স্পষ্ট সানজিদাকে দেখেছে। ও আবার শুভ আর তাসনিয়ার কাছে দিয়ে বসে। শুভ অবাক হয়ে জিজ্ঞেস করে, কিরে কি হলো হঠাৎ? তাসনিয়াও অবাক হয়ে জিজ্ঞেস করে, কিরে ভাই, কি হলো? এভাবে দৌড় দিলে কেন? কোনো সমস্যা? না না, এমনি, বাদ দে, তাড়াতাড়ি খাওয়া শেষ কর, ক্লাসে যেতে হবে। ওকে, তোর যে মাঝে মাঝে কি হয় আমরা বুঝি না। নারীহীনতায় এই অবস্থা আমার ভাইটার।
একদম ঠিক বলছো তুমি। শুভ আর তাসনিয়া হাসাহাসি করছিল। মাহিমও মুচকি হাসলো, কিন্তু ও বুঝতে পারছে না ও কি সানজিদাকেই দেখলো নাকি অন্য কেউ ছিল। ও আর না ভেবে দ্রুত খাওয়া শেষ করে ক্লাসে চলে আসে। এসেই ওর দু চোখ সানজিদাকে খুঁজে, কিন্তু খুঁজে পায় না। তবে একটু পরেই সানজিদা কেমন যেন মুখখানা ফোলা ফোলা করে ক্লাসে আসে। আর কারো চোখে না ধরা পড়লেও মাহিমের চোখে ঠিকই বিষয়টা ধরা পড়ে। সানজিদাকে অন্যরকম লাগছে। ও হাসছে, কিন্তু এই হাসি যে মিথ্যা হাসি তা মাহিম স্পষ্ট বুঝতে পারছে। এর আগে কখনো মাহিম কোনো মেয়ের দিকে তাকায়নি, কারণ ওর ইচ্ছে করেনি। কিন্তু এই প্রথম সানজিদা ওর নজর তার দিকে কেড়ে নিয়েছে। তবে এই নজর কাড়ার কারণ অন্য সব ছেলেদের মতো না, এর কারণ অন্য কিছু, অনেকটা রহস্য লুকিয়ে আছে। সানজিদার সাথে গতকাল দেখা হওয়ার পর থেকে মাহিমের কাছেও একটা রহস্যময় চরিত্রে পরিণত হয়েছে। কেন জানি এই রহস্যটা উদ্ঘাটন করার জন্য মাহিমের বারবার মন চাচ্ছে, কিন্তু ও আবার কোনো মেয়ের সাথে জড়াতেও চায় না। তবে ভাগ্য বারবার সানজিদাকে ওর সামনে এনেই দিচ্ছে। সেদিনের ক্লাসটা এই রহস্যের মধ্যেই শেষ হয়। মাহিমের বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। সারাদিন ক্লাস করে অনেক ক্লান্ত ওর শরীরটা একদম ছেড়ে দিয়েছে বলতে গেলে। ক্লান্তির চাপে কখন যেন ওর চোখ দুটো লেগে আছে। আস্তে আস্তে ও ঘুমের দেশে হারিয়ে যায়। মাহিমের ঘুম ভাঙিয়ে একটা ফোন কলে। আধখোলা চোখ নিয়ে কোনো মতে কলটা রিসিভ করে কানে দেয় আর বলে, হ্যালো। কে ঘুমাচ্ছিস? কয়টা বাজে খেলা আছে? কটা? 9টা বাজে। ও তো কল দিয়েছিস কেন বল? দোস্ত, তাসনিয়ার বার্থডে সামনে, ওকে কি দেওয়া যায় একটু বল না, আমার মাথায় কিছু আসছে না। আমার কি গার্লফ্রেন্ড আছে যে আমি এসব জানবো? তোর মাথায় মনে হয় কোনো বুদ্ধি নেই। আরে তুই স্যার, আমার কি আছে বল, তাই তোকেই জিজ্ঞেস করছি। তুই? আচ্ছা শোন, তাসনিয়া খুব সিম্পল একটা মেয়ে। তুই ওকে নিয়ে ভালো কোনো জায়গায় যা, মানে ভালো রেস্টুরেন্টে, আর ওকে একটা লকেট বা এমন কিছু একটা গিফট দিতে পারিস। আশা করি তাতেও খুশি হবে। শুভ অসম্ভব খুশি হয়ে বলে, দোস্ত, এর জন্যই তোকে আমার এত ভালো লাগে। তোর কাছে হেল্প চাইলে তুই কখনো না করিস না। তুই বাইরে থেকে অনেক শক্ত হলো, তোর ভিতরটা অনেক নরম। তোর যে প্রেমিকা হবে সে যে কতটা লাকি হবে তা সে নিজেও জানবে না। থ্যাঙ্কস দোস্ত, তাহলে আমি সব ঠিক করি। যা। শুভ ফোন রেখে দেয়। মাহিম কিছুক্ষণ শুয়ে থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে যায়। ফ্রিজ খুলে একবার চোখ বুলিয়ে দেখে খাওয়ার কিছুই নেই। রান্না কিভাবে? মাসে এক কি দুবার রান্না করে, তাও মজা হয় না। কি আর করার, বাধ্য হয়ে অনলাইনে খাবার অর্ডার করে। 15 মিনিটের মধ্যে ওর খাবার চলে আসে। খাওয়া শেষ করে বারান্দায় চলে যায় ওর পছন্দের সঙ্গীকে নিয়ে। মাহিম কাঠের চেয়ারটায় বসে, ওর সঙ্গীকে কোলে তুলে নেয়। এরপর আস্তে আস্তে করে সুর তোলে। হ্যাঁ, ওর সঙ্গীটা আর কেউ নয়, ওর পছন্দের গিটারটা। চোখ বন্ধ করে এই অন্ধকার শহরটার মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে ঠান্ডা হিম শীতল বাতাসের স্পর্শে ও গিটারের সুর তুলতে থাকে। অনেক ভালো গিটার বাজাতে পারে, কারণ ওর একাকিত্বের সঙ্গে এটাই। আজ মন চাচ্ছে একটু গান গাইবে ও, তাই গিটার বাজাতে বাজাতে একটা গান ধরে। গানটা অনেকটা বেদনাময় ছিল। হয়তো এই গানের মধ্যে মাহিম ওর কষ্টগুলো ভাসিয়ে দেয়। অনেকটা সময় গুনগুন করে ওর রুমে চলে আসে। এসে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে। বলে রাখা ভালো, মাহিম হাইলি পেইড একজন প্রোগ্রামার আর গ্রাফিক্স ডিজাইনার। ও ফরেন মার্কেটে অনলাইনে বেশি কাজ করে। মাসে কম হলেও 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করে, যা ও কাউকে বলেনি। এসব টাকার অর্ধেক টাকাও প্রতি মাসে একটা মসজিদে দান করে। কেন করে তা সামনে জানানো হবে। ওর পেন্টিং এ কাজগুলো শেষ করেও ঘুমিয়ে পড়ে। সকালে অ্যালার্ম বাজলে অনেক কষ্টে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয় ভার্সিটির জন্য। মাহিম বারিশার বাইরে এসে দেখে আকাশটা কেমন যেন মেঘলা। কাল এত রোদ ছিল আর আজ মেঘলা। ওর কাছে হিসাবটা মিলে না। ও কি যেন ভেবে ওর ছাতাটা ব্যাগে ভরে নেয়। তারপর রিক্সা নিয়ে ভার্সিটি চলে আসে। কালকে রাত থেকে এখন পর্যন্ত একবারও মাহিমের সাথে সানজিদার দেখা হয়নি। শুধু তাই না, মাহিম সানজিদাকে নিয়ে ভাবে উনি, কারণ ও অনেক ভেবে দেখলো যে সানজিদার সাথে ওর যতবারই দেখা হয়েছে কিংবা যাই করেছে, ওদের মাঝে উল্টাপাল্টা কিছু না কিছু হয়েই যায়। আর ও চায় না তাই সানজিদার চ্যাপ্টার ক্লোজ। ওর রহস্য উদ্ঘাটন করে কোনো লাভ হবে না, তাই সবকিছু মিলিয়ে অন্যদের মতো সঞ্জিদাকেও ও বাদের খাতায় ফেলে দিয়েছে। ক্লাসে এসে সঞ্জিদার দিকে একবারও তাকায়নি, চুপচাপ ওর শুভর কাছে চলে যায়। ওদের সাথে টুকটাক কথা বলে। এদিকে সঞ্জিত অনেকবার মাহিমের দিকে তাকালেও আছে একবারও ওদের চোখাচোখি হলো না।
গত 2 বছর যেমন ছিল সবকিছু আবার তেমন হয়ে যায়। সেদিন ছুটির পর থেকেই অযোধ্যারায় বৃষ্টি নামে। যে যার মতো করে বাসায় চলে যায়। মাহিম খুশি হয়ে ও ছাতাটা বের করে ক্যাম্পাসের বাইরে আসতেই দেখে শান্তিতে এক কোনায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে। হয়তো এই অঝোর বৃষ্টিতে কিভাবে বাসায় যাবে তার চিন্তাই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। মাহিম এইসব ভেবে ওকে ইগনোর করে চলেই যাচ্ছিল, কিন্তু কেন জানি পারলো না। ও সানজিদার কাছে গিয়ে ওর হাতে ছাতাটা ওর দিকে এগিয়ে দিল। শান্তিটা হঠাৎ করে মাহিমকে দেখে চমকিত হলো, তাও আবার এভাবে ছাতা হাতে রেখে। ও কিছু বলার আগে মাহিম বলে, বৃষ্টির বেগ অনেক বেশি, কখন থামবে ঠিক নেই। তুমি এটা নিয়ে বাসে চলে যাও, নাহলে এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তার ঠিক নেই। ধরো। আমাকে ছাতা দিলে তুমি যাবে কিভাবে? আমি ছেলে মানুষ, চলে যেতে পারবো, সমস্যা হবে না, জলদি ধরো। শান্তিটা অবাক হয়ে শুধু তাকিয়েছিল মাহিমের দিকে। একটা কথা বলে রাখা ভালো যে মাহিম কিন্তু সানজিদার চোখের দিকে তাকাচ্ছিল না, নিচের দিকে তাকিয়ে সব বলছিল। সানজিদা ছাতা ধরে না দেখে মাহিম জোর করে ওর হাতে ছাতাটা চেপে দিয়ে চলে আসে। সানজিদাকে কিছু বলতেও দেয় না। শান্তিটা অবাক হয়ে শুধু মাহিমের দিকে তাকিয়ে আছে, কখন যেন ভিড়ের মাঝে হারিয়ে যায়। এরপর সানজিদা ছাতা নিয়ে বাসায় চলে আসে। এসে ছাতাটা মুছে সুন্দর করে রেখে দেয়, পরদিন ক্লাসে গিয়েই দিয়ে দিবে। কিন্তু টানা 2 দিন হলো মাহিম ভার্সিটিতে আসে না। সানজিদার কেমন যেন অস্থির লাগছে। মাহিমের কি হলো, কেন ভার্সিটি আসছে না কিছুই জানে না ও। কি করবে তাও বুঝতে পারছে না। ওর বাসায় যে নক করবে তার সাহসও হয় না। শান্তিটা বুদ্ধি করে শুভ আর তাসমিয়ার আশেপাশে ঘুরতে থাকে, কিন্তু ওদের বুঝতে দেয় না ওরা মাহিমকে নিয়ে কিছু বলে কিনা তা শোনার জন্য এই বুদ্ধি। একদিন শান্তিটা ওদের ঠিক সামনে বসলে তাসমিয়া শুভকে বলছে, আচ্ছা, ও কবে সুস্থ হবে? আজ 4 দিন হলো ও এখনো বাসায় পড়ে আছে। তুমি কিছু জানো? গায়ে অনেক জ্বর, তার উপরে একা থাকে। আমি 2বার দেখা করতে গিয়েছি, আমাকে আর যেতে না করছে। ওর যে রাগ, আমি আর ভয়ে যেতে পারিনি। প্রতিদিন কল দিয়ে জিজ্ঞেস করি কেমন আছে, শুধু বলে আসি। কেমন লাগে বলো? ও যে কেন সেদিন এভাবে বৃষ্টিতে ভিজে বাসায় গেল আমি বুঝলাম না। এখন অসুস্থ হয়ে পড়ে আছে, আমাদেরও যেতে দেয় না। আমাকে তো যেতেই না করেছে। আমিও নাকি অসুস্থ হয়ে যাব। এটা কোনো কথা হলো বলো? দোয়া করো, আর কি করবা বলো? শান্তিটা বুঝে যায় ওর ধারণাটাই সঠিক। মাহিম খুব অসুস্থ, তাই এতদিন ধরে ভার্সিটিতে আসছে না। শান্তিটা কোনো কিছু না ভেবেই হঠাৎ করে কাউকে কিছু না বলে ক্লাস থেকে বেরিয়ে পড়ে। ক্লাসের স্যাররা সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ও রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসে। এসেই মাহিমের বাসায় বেল দেয়। থেমে থেমে 3টা বেল দেওয়ার পরও মাহিম দরজা খুলে না। শান্তিটা কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। ও দরজায় জড়িয়ে জড়িয়ে বাড়ি দিয়ে মাহিম মাহিম বলে ডাকতে থাকে। প্রচন্ড পরিমাণে হার্টবিট বেড়ে গেছে, কারণ মাহিম ওর জন্য অসুস্থ। ও বুঝতে পারেনি মাহিম বৃষ্টিতে ভিজে ভিজে বাসা যাবে সেদিন, না হলে কোনোদিনও ছাতাটা নিত না। শেষ বাড়িটা দিবে যখন সানজিদা তখন কাউকে ডাকতে যাবে, ঠিক তখনই মাহিম দরজা খুলে। সানজিদা রীতিমতো দৌড়ে আসে। এসে দেখে মাহিমের চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। ও কোনো কিছু না ভেবেই মাহিমের কপালের গায়ে হাত দেয়। দেখে জ্বরে আগুন হয়ে আছে পুরো শরীর। মাহিম কিছু বলতে যাবে তার আগেই ওর হাত ধরে সানজিদা ওকে ওর বেডরুমে নিয়ে যায়। ওকে এক প্রকার জোর করে শুয়ে দেয়, তারপর দ্রুত জলপটি এনে দিতে থাকে। এদিকে মাহিম এসব দেখে আকাশ থেকে পড়েছে। ও যে সানজিদাকে কিছু বলতে তার সুযোগ পাচ্ছে না। এদিকে সানজিদা দ্রুত একটা ডক্টরকে কল করে মাহিমের বাসায় নিয়ে আসে। মাহিম ডাক্তারকে দেখে আরো অবাক, তবে সানজিদার দিকে তাকিয়ে ও কিছু বলার সাহস পায় না। সানজিদাকে কেমন অস্থির, চিন্তিত আর পাগল পাগল হয়ে আছে, যেন ওর অসুস্থতার সানজিদা কোনোভাবেই মেনে নিতে পারছে না। ডাক্তার মাহিমকে দেখে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। সানজিদাকে বলে, ওকে এই ইঞ্জেকশনটা না দিলে ওর অবস্থা আরও খারাপ হয়ে যেত। তুমি আমাকে ডেকে ভালো করেছো। কে হয় তোমার? সানজিদা মাহিমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আমার আপন কেউ। ডাক্তারটা বয়স্ক থাকায় উনি অল্পতেই অনেক কিছু বুঝে দেয়। তিনি হাসি দিয়ে সঞ্জিদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ওর খেয়াল রাখো, ঠিক মতো ওষুধগুলো খাইয়ে দিও। এতদিন মনে হয় কোনো ওষুধ খায়নি, তাই জ্বরটা বসে গিয়েছে। তোমার যত্নই ওকে সুস্থ করতে পারবে আল্লাহ চাইলে। ঠিক আছে আঙ্কেল। কোনো সমস্যা হলে আমাকে আবার ডাক দিও মা। জি আঙ্কেল, টাকাটা পরে দিও, সমস্যা নেই। ডাক্তারটা সঞ্জিদার পূর্ব পরিচিত ছিল বিধায় ডাকা মাত্রই তিনি চলে আসেন, না হলে
সাধারণত উনি ক্লিনিক ছেড়ে আসেন না। ডাক্তার চলে গেলে সঞ্জিদা দরজা লাগিয়ে মাহিমের কাছে এসে ওর পাশে বসে জলপটি চেঞ্জ করে দেয়। মাহিম এবার সঞ্জিদাকে কিছু বলার জন্য ওর দিকে তাকিয়ে দেখে সঞ্জিদা নিঃশব্দে কাঁদছে, গাল বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। মাহিম এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। ও কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, এ মেয়ে, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? সঞ্জিদা উত্তরে কিছুই বলে না, শুধু মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। মাহিম অবাক হয়ে তাকিয়ে আছে সঞ্জিদার দিকে। বেচারা এত অসুস্থ, কি যে করবে মাথায় আসছে না। তাও শরীরের সব শক্তি এক করে সঞ্জিদার হাতের উপর ওর হাতটা রাখে, আর অমনি সঞ্জিদা কিছুটা আওয়াজ করে কেঁদে ওঠে। মাহিম সঞ্জিদার হাতটা শক্ত করে ধরে বলল, প্লিজ এভাবে না কেঁদে আমাকে বলো কি হয়েছে। সঞ্জিদা কাঁদতে কাঁদতে বলে, আমার জন্য তুমি এভাবে অসুস্থ হলে? কে বলেছিল এতটা উদার হতে আমার জন্য? কেন সেদিন আমাকে ছাতা দিতে গেলে? আমি না হয় ভিজে আসতাম, আমি না হয় অসুস্থ হতাম, কিন্তু তুমি কেন এমন করলে? তুমি তো আমাকে পছন্দই করো না, আমাকে দেখতেই পারো না, তাহলে কেন এমন করলে? কেন? সঞ্জিদা অঝরেই কাঁদছে। মাহিম কাঁপা কণ্ঠে বলে, দেখো, আমি আমার দায়িত্ব পালন করছি, আর কিছু না। তুমি শান্ত হও প্লিজ। আর কে বলেছে আমি তোমাকে পছন্দ করি না? অবশ্য করি। শেষ কথাটা বলতে বলতে মাহিম চুপ হয়ে যায়। সঞ্জিদা কান্না থামিয়ে দেখে মাহিম চোখ বন্ধ করে আছে, মানে ইঞ্জেকশনের জন্য ও ঘুমিয়ে পড়েছে। সঞ্জিদা দ্রুত চোখ মুছে মাহিমের গায়ে কাঁথা দিয়ে ঢেকে দিয়ে ওর কপালে জলপটে দিতে থাকে। সঞ্জিদা এই প্রথম কোনো ছেলেকে এতটা কাছ থেকে দেখছে। ও আস্তে করে মাহিমের গালে হাত দিয়ে ছুঁয়ে দেখে, ওর ভিতরে অন্যরকম একটা অনুভূতি হয়। সঞ্জিদা মাহিমের মুখের কাছে এসে আস্তে আস্তে করে বলে, মাহিম, তুমি বড়ই অদ্ভুত একটা ছেলে। আমার জন্য কত ছেলে পাগল, কিন্তু তারা কোনো দিন তোমার মতো করে আমাকে স্পেশাল ফিল করায়নি। তুমি কোনো দিন আমার দিকে ঠিক মতো তাকাও নি, তারপরও তুমি আমার জন্য এত কিছু করলে। আমি বুঝতে পেরেছি মাহিম, সত্যি বলতে তুমি বুঝিয়েছো আমাকে আমাকে যে সব ছেলেরা পছন্দ করে তারা শুধু আমার বাহিরের রূপটাকেই পছন্দ করে। কেউ আমাকে আমার সত্যিকারের আমিটাকে পছন্দ করে না, কিংবা ভালোবাসে না। তুমি যে কত ভালো এবং বড় মনের একটা মানুষ তার প্রমাণ আমি পেয়েছি। সত্যি তুমি আমার মনের মতো একটা মানুষ হয়ে গেলে। আমি কোনো দিন তোমাকে এগুলো বলতে পারতাম। আই উইশ। সঞ্জিদা সারাদিন মাহিমের সেবা করে। রাত 1টার দিকে মাহিমের ঘুম ভাঙে। এখন অনেকটা জ্বরও কমে গিয়েছে। ও আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখে সঞ্জিদা ওর হাতটা আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে মাটিতে বসেই। মাহিম এই দৃশ্য দেখে কষ্ট পায়। ও আস্তে করে সঞ্জিদা বলে ডাক দেয়। সাথে সাথে সঞ্জিদা তড়িঘড়ি করে উঠে কি কি বলে মাহিমের দিকে তাকায়। মাহিম ওকে থামিয়ে দিয়ে বলল, আহা, অস্থির হচ্ছ কেন? আমি ঠিক আছি, তুমি এভাবে মাটিতে শুয়ে থাকো না, ঠান্ডা লাগবে। তুমি চুপ করো, দেখি তোমার জ্বরটা আছে কিনা। সঞ্জিদা মাহিমের কপালে হাত দিয়ে দেখছে জ্বর আছে কিনা। দেখে জ্বর নাই দেখেও বলে, তুমি একটু বসো, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে আনি। তুমি না খেয়ে আছো অনেকক্ষণ হবে। এসব লাগবে না, আমি কিছু খেয়ে নেবো নি। তুমি তোমার বাসায় যাও, তোমার বাবা মা চিন্তা করবেন। সঞ্জিদা মাহিমের কাছে এসে বলে, আমার জন্য চিন্তা করার মতো কেউ নেই, আমি তোমার মতোই একা থাকি। আর ডাক্তার আঙ্কেল কি বলে গিয়েছে মনে নেই? আমি যেন তোমার পাশে থাকি। সো তুমি চুপচাপ শুয়ে থাকো। বলেই সঞ্জিদা চলে আসে মাহিমের পিছনে। এসে দেখে এখানে কিছুই নেই। ও দ্রুত ওর বাসায় গিয়ে চিকেন স্যুপ বানাতে বানাতে যা যা লাগে তা নিয়ে এসে বানাতে থাকে। এদিকে মাহিম শুয়ে শুয়ে ভাবছে, সঞ্জিতা এই যান্ত্রিক শহরে একা থাকে, কিন্তু কেন? ওর বাবা মা কোথায়? এত সুন্দর একটা মেয়ে এভাবে একা থাকাটা কেমন বেমানান লাগে না। ওর কাছ থেকে সব জানতে হবে। না, এখন না। সারাটা দিন ও আমার সেবা করেছে, ওকে এখন কোনো প্রশ্ন করা ঠিক হবে না। মাহিম এসব ভেবে চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থাকে। ওর শরীরটা আসলে অনেক দুর্বল, কোনো শক্তি পাচ্ছে না। একটু পরেই সঞ্জিদা চুপ নিয়ে চলে আসে। ও মাহিমকে ধরে উঠে বসিয়ে ওর হাতে স্যুপের বাটিটা দিতে গিয়েও আবার থেমে যায়। মাহিম অবাক হয়ে বলে, কি হলো, বাড়িটা দাও। সঞ্জিদা মাথা নাড়ে ইশারায় না না করে। মাহিম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, হলো, খাবো কিভাবে? সঞ্জিদা লজ্জাসিক্ত মুখখানা নিয়ে আস্তে করে বলল, আমি খাইয়ে দিব, তোমার শরীর দুর্বল, যদি পড়ে যায়। মাহিম সঞ্জিদার কথা শুনে হাঁ করে তাকিয়েছে, কিন্তু ওর মন চাইলেও না সঞ্জিদাকে বাধা দিতে, কারণ বাধা দিলে মেয়েটা মনে আঘাত পাবে।
যা মাহিম চায় না। ও অনেক কষ্টে ওর হাতটা উঠিয়ে সানজিদার চোখ দুটো মুছে দেয়। সানজিদা চমকে যায় আর খুব লজ্জা পায় মাহিমের স্পর্শ পেয়ে। মাহিম সানজিদাকে হাসানোর জন্য বলল, কি সুন্দর কপাল আমার। ভার্সিটির সব ছেলেরা যেই সুন্দরের জন্য পাগল, সে এখন আমাকে খাইয়ে দেবে। আমার জীবন তো আজ ধন্য, তো তেজপাতা হয়ে গেল। সানজিদা মাহিমের কথা শুনে মুচকি হাসে আর লজ্জাও পায়। ও আর কিছু না বলে চামচে ছোপ নিয়ে মাহিমের মুখের দিকে এগিয়ে দেয়। মাহিম সানজিদার চোখের দিকে তাকিয়ে খেয়ে নেয়। খাওয়া মাত্রই ওর এত ভালো লাগে, ও অসম্ভব খুশি হয়ে বলে, ওয়াও, খুব মজা তো, প্লিজ আরও দাও। সানজিদা মুচকি হেসে খুশি হয়ে মাহিমকে বাকি স্যুপটা নিজ হাতেই খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে মাহিম সানজিদাকে বলে, কত বছর পর যে কারো হাতে রান্না খেয়ে এত তৃপ্তি পেলাম, তোমাকে বোঝাতে পারবো না। অসংখ্য ধন্যবাদ তোমাকে। হয়েছে। আচ্ছা, তুমি কি বাসায় কিছু রান্না করে খাও না? তোমার কিচেন একদম ফাঁকা, খাওয়ার মতো কিছুই নেই। আসলে আমি তো রান্না জানি না। মাসে একবার ইউটিউব দেখে রান্না করি, কিন্তু তা খেতে আমার অবস্থা খারাপ হয়ে যায়, তাই বাধ্য হয়ে বাইরে খাই। তাহলে কি খাও সারাদিনে তুমি? তেমন কিছু না, সকালে তো খাই না। ভার্সিটি গিয়ে 1 কাপ চা আর পাউরুটি খাই। মাঝে মাঝে তাস নিয়ে কিছু নিয়ে আসে, সেটা খাই। আর রাতে কখনো পিৎজা, কখনো পাস্তা, আবার কখনো কফি খেয়েই ঘুমিয়ে পড়ি। মাহিমের কথা শুনে সানজিদা আকাশ থেকে পড়ে। ও অবাক কণ্ঠে বলে, এগুলো কোনো খাবার হলো? এই জন্যই তো তোমার এই অবস্থা। এখন থেকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। আরে না না, কি বলছো এসব? তোমার বাড়তি কষ্ট হবে, দরকার নেই, আমি অত খাই না। কোনো কষ্ট হবে না। আমি নিজের জন্য যা রান্না করি তার একটু বাড়িয়ে তোমার জন্য করব, তাহলেই হবে। প্লিজ না করো না। আমার খুব ইচ্ছা হয় কারোর জন্য কিছু করতে। আমাকে একটু করতে দাও প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে এক শর্ত দিতে পারি। কি? খাবার যা যা লাগে আমি কিনে দেবো, মানে টাকা আমি দেবো। এটা কেমন কথা? না না, আমিও শেয়ার হব। তাহলে তোমার মতো তুমি খেও, আর আমার মতো আমি। ওকে ওকে, রাজি। এ মেয়ে, তুমি তো সারাদিন না খেয়ে আসো, যাও কিছু খেয়ে ঘুম দাও, অনেক রাত হয়েছে। আমার ক্ষুধা নেই। তোমার সাথে গল্প করতে খুব ভালো লাগছে। আমার না মন খুলে কথা বলার মতো কেউ নেই। তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগে। মাহিম অবাক হয়ে তাকিয়ে থাকে। যেই মেয়ের এত বান্ধবী, তার মন খুলে কথা বলার কেউ নেই। মাহিম সানজিদাকে বলল, তোমার তো কত বান্ধবী, কত ছেলেরা পাগল, তাও মনের কথা শোনানোর মতো কেউ নেই। অদ্ভুত ব্যাপার। সানজিদা মাথা নিচু করে বলল, সবাই তোমার মতো না মাহিম। সবাই শুধু আমার বাহিরের রূপটাকে পছন্দ করে। আমি ভিতর থেকে কেমন, কি চাই আমি, কি আমার ইচ্ছা, তার কোনো দাম কেউ দেয় না। সবার সবার স্বার্থে আমার সাথে মেশে। সত্যি বলতে তারা আমার কেউ না, তারা সবাই ফেক। আমি সেই দিন বুঝতে পেরেছি, যেই দিন তুমি আমাকে ছাতা দিলে। একমাত্র তুমিই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলে। বাকিরা তো আমাকে দেখে চলে গিয়েছে মজা পেয়ে। তাহলে তুমিই বলো, তাদেরকে আমি কিভাবে আমার মনের কথাগুলো বলি, বলো। মাহিম স্তব্ধ হয়ে বসে থাকে। ও কল্পনাও করেনি সানজিদার মতো মেয়ের জীবনটাও এমন হতে পারে। ও সানজিদার হাতটা ধরে বলল, তোমার আমাকে যা বলতে মন চায় বইলো। আমারও কোনো মানুষ নেই যার সাথে মন খুলে কথা বলতে পারবো। শুভ আর তাসনিয়া হলো অন্যরকম। ওরা আমাকে নিয়ে অনেক চিন্তা করে, ওদেরকে কিছু বলতেও পারে না। তুমি আমাকে সব বইলো, আমি তোমার সব কথা শুনবো। তাই তাহলে এখন তোমার বাসায় গিয়ে ঘুম দাও, নাহলে তুমি আবার অসুস্থ হয়ে যাবে। সানজিদা দুঃখী ভাব করে কিছুক্ষণ মাহিমের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি একা থাকতে পারবে? তোমার শরীর তো খারাপ। যদি আমাকে দরকার হয় আমি বরং তোমার পাশের গেস্ট রুমে ঘুমাই, যদি কিছু মনে না করো। মাহিম চিন্তায় পড়ে যায়, কিন্তু সানজিদার মলিন মুখখানা দেখে না করতে পারে না। তাই মাহিম বলল, ঠিক আছে, ঘুমাও। সানজিদা অসম্ভব খুশি হয়। ও মাহিমকে শুয়ে দিয়ে রুমের লাইট অফ করে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ে। মেয়েটা অনেক ক্লান্ত। এদিকে মাহিম মনে মনে ভাবে, সানজিদা আজ অনেক কিছু ওকে বলল। এতদিন সানজিদাকে নিয়ে ও অনেক ভুল ধারণা ছিল। সানজিদা যে ওর মতো একা তাও বুঝতে পারেনি। যদি বলতে গেলে ওদের মাঝে পরিস্থিতিটা এমন যে ওদের একে অপরকে প্রয়োজন। যাই হোক, কালকে সকালটা ওদের দুজনের জন্য নতুন এক সকাল হবে।
তবে সঞ্জিদা আর ওর মাঝে কি সম্পর্কটায় কোনো নতুন মন নিতে, নাকি এভাবেই সবকিছু চলমান থাকবে, তা কেউ জানে না। আস্তে আস্তে জানা যাবে। সকাল 9টার দিকে মাহিমের ঘুম ভাঙে। ও আস্তে করে চোখ মেলে এদিক সেদিক তাকায়। শরীরটা এখন অনেকটা ভালো লাগছে। অনেকদিন পর ও শান্তিতে ঘুমিয়েছে। বেশ হালকা লাগছিল শরীরটা। মাহিম উঠে ফ্রেশ হয়ে বাইরে আসতেই ওর মনে পড়ে যে সঞ্জিদা তো ওর বাসায়। তাই সঞ্জিদাকে ডাকার জন্য বাইরে আসতেই সবার আগে কিচেনের দিকে নজর যায় ওর। মাহিম অবাক হয়ে তাকিয়ে দেখে অসম্ভব সুন্দরী পরীর মতো দেখতে একটা মেয়ে তার কোমরের সমান লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে আনমনেই কাজ করছে। মাহিম এই অপরূপ দৃশ্য দেখে ঘুরে পড়ে যায়। তার কাছে আগাতেই ও আবিষ্কার করে মেয়েটা আর কেউ নয়, সে হলো সঞ্জিদা। সঞ্জিদা হঠাৎ করে মাহিমকে দেখে ওর কাছে এসে সামনে দাঁড়িয়ে বলে, তুমি উঠেছো? আমি একটু পরেই তোমাকে ডাকতে যেতাম। জ্বর কমেছে তোমার? মাহিম সঞ্জিদাকে এত কাছ থেকে দেখে ও কথাই বলতে পারছে না, তাই ইশারায় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। কিন্তু সঞ্জিদা শিওর হতে পারছে না। যদি মাহিম মিথ্যা বলে ও যে চেক করবে তার উপায় নেই, কারণ ওর হাতে দুটোরই আটা লাগানো। তাই সঞ্জিদা না ভেবে মাহিমকে বলল, আমার দিকে একটু ঝুঁকো তো। মাহিম আশ্চর্য হয়ে সঞ্জিদার কথায়। সঞ্জিদা আবার জোর দিয়ে বলল, আরে মাথাটা একটু নিচে নামাও। মাহিম ধমক খেয়ে দ্রুত ওর মুখটা একটু নিচে করতেই সঞ্জিদা ওর কপালটা মাহিমের কপালের সাথে লাগিয়ে দিয়ে দেখে জ্বরটা আছে কিনা। এইদিকে সঞ্জিদার এমন কাণ্ডে মাহিম যেন আকাশ থেকে পড়ে। কারণ হঠাৎ করেই ওরা দুজন এখন এতটা কাছে যে ওদের দুজনের ছোটের দূরত্ব সামান্য কিছু ইঞ্চি। মাহিম তো পুরো শক। ওর ভিতরে কেমন জানি অন্যরকম একটা অনুভূতি হচ্ছে সঞ্জিদাকে এতটা কাছে দেখে। কিছুক্ষণ পর সঞ্জিদার শরীরকেই বলল, জ্বর এখন নেই, তবে রেস্টে থাকতে হবে তোমাকে, বুঝলে মিস্টার? কথাগুলো বলে সঞ্জিদা খেয়াল করে মাহিম চুপ করে আছে। ও আবার জিজ্ঞেস করে, কি হলো, চুপ কেন? কোনো সমস্যা? মুচকি একটা হাসি দিয়ে মাথা নাড়িয়ে না বলে সঞ্জিদা কিছুক্ষণ মাহিমের দিকে তাকিয়ে থাকলে উপলব্ধি করতে পারে ও কি করেছে একটু আগে। মাহিম দেখে মুহূর্তেই সঞ্জিদার মায়েরই মুখখানা লাল গোলাপি হয়ে যায় লজ্জায়। ওকে এখন একটা মন করা লাগছিল যে মাহিমের মনটা ছিল ওর হৃদয়টা বের করে সঞ্জিদাকে দিয়ে দিতে। বেচারা খুব কষ্টে নিজেকে সামলে হলরুমে এসে বসে। সঞ্জিদা নিজের লজ্জাসিক্ত মুখখানা ঢাকতে দ্রুত নাস্তা বানাতে শুরু করে। মাহিমের ফোনটা হাতে নিয়ে দেখে শুভ অনেকগুলো কল দিয়েছে। ও দ্রুত কল ব্যাক করতেই শুভ রিসিভ করে বলল, কিরে, এত কল দিলাম ধরলি না যে? ভাই তুই ঠিক আছিস? হ্যাঁ, এখন ঠিক আছে, জ্বর আর নেই। গতকাল ডাক্তার দেখিয়েছি, মেডিসিন খেয়ে ঘুমিয়েছিলাম, এখন শরীরটা একটু দুর্বল শুধু। যাক আলহামদুলিল্লাহ। চিন্তা করিস না, কালকে ভার্সিটি আসবো। ও তাহলে তো ভালোই। এদিক জানিস কি হয়েছে? কি? তুই ক্লাসে আসিস না কতদিন হলো, তার উপর গতকাল ওই যে একটা মেয়ের কথা বলছিলাম সঞ্জিদা আর কি, ও চলন্ত ক্লাসের মাঝখানে চলে গিয়েছে। আজকেও আসেনি স্যার, আমরা সবাই অবাক হয়ে গিয়েছি। কি যে হলো ওর কিছুই বুঝলাম না। যাই হোক, তুই ঠিক আছিস শুনে এখন অনেক চিন্তামুক্ত লাগছে। ও তুই চিন্তা করিস না, হয়তো কোনো জরুরি কাজে গিয়েছে মেয়েটা, চলে আসবি নি। আচ্ছা দোস্ত, আমরা আজকে আসি একবার তোর সাথে দেখা করতে। তাস নিয়ে মন খারাপ করে আছে, প্লিজ আসি, এখন তো তুই সুস্থ। মাহিম সঞ্জিদার দিকে একবার তাকিয়ে কিছুক্ষণ ভেবে বলল, আজকে এসে আর কি করবি, কাল তো ভার্সিটিতে দেখা হচ্ছেই সকালে, আর বাসার যা অবস্থা। আচ্ছা তাহলে কালকে দেখা হচ্ছে। এরপর শুভ কল কেটে দেয়। আসলে মাহিম চাচ্ছিল সঞ্জিদার সাথে সময় কাটাতে। শুভ তাক নিয়ে চলে আসলেই সঞ্জিদাকে যেতে হবে। কেন জানি ওর মন চায় না সঞ্জিদা ওর থেকে দূরে থাক। অথচ এই মাহিমই কোনো মেয়েকে দেখতে পারতো না এতদিন। সঞ্জিদা ওকে কি জাদু করলো যে ওর নয়ন জোড়া শুধু সঞ্জিদাকেই দেখতে চায়। মাহিম ফোন দেখে আস্তে আস্তে কিচেনের দিকে যায়। সঞ্জিদা মুচকি একটা হাসি দিয়ে বলল, আর একটু ওয়েট করো, এই রুটি কটা বানানো হলেই নাস্তা দিচ্ছি। মাহিম অজান্তে মুচকি একটা হাসি দিয়ে মনে মনে বলল, ওকে পুরো বাঙালি বৌদির মতো লাগছে। ও কি তা জানে? আমি বলবো না, ও আবার লজ্জা পাবে। পাক না একটু লজ্জা। ও লজ্জা পেলে কেন জানি ওকে আরো বেশি মায়াবী লাগে। মন চায় ওর দিকে অসীম প্রহরে তাকিয়ে থাকে। না থাক, মেয়েটাকে জ্বালিয়ে লাভ নেই, অনেক কষ্ট করেছে আমার জন্য, তার চেয়ে বরং অন্য কিছুই জিজ্ঞেস করি। মাহিম যখন মনে মনে এসব ভাবছে তখন সঞ্জিদা মনে মনে বলেছে, ইস, মাহিম এখানে দাঁড়িয়ে আছে কেন? আমার অসম্ভব নার্ভাস লাগছে। ওর চাহনিগুলো
এত নেশাকাতর কেন? আমাকে অস্থির করে দেয়। ও কি আমাকে কিছু বলতে চায়? জিজ্ঞেস করব আমি ওকে কি বলতে চাই। করি, না হলে এভাবে তাকিয়ে থাকলে আমি লজ্জায় পাগল হয়ে যাব। সানজিদা মাহিমকে কিছু বলতে যাবে তার আগেই মাহিম জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি নাকি চলন্ত ক্লাসে স্যার সামনে থেকে হঠাৎ করে চলে এসেছেন, এটা কি সত্য? সানজিদা জিব্বায় কামড় দিয়ে মাথা নিচু করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মাহিম মুছিয়ে সে আবার বলল, তা এমন করার কারণ কি একটু বলবেন? সানজিদা এবার মাথা তুলে জোর দিয়ে বলল, এমন করব না কেন বলো? শুভ আর তাসনিয়া বলছিল তুমি নাকি অনেক অসুস্থ, সেই দিন বৃষ্টিতে ভিজে বাসায় এসেছো। আমি এসব শুনে নিজেকে আর ধরে রাখতে পারিনি, তোমার কাছে ছুটে এসেছি। একবার ভাবো, যদি না আসতাম তাহলে কি হতো? মাহিম এবার মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলল, কি আর হতো, হয়তো তোমাদের ছেড়ে অনেক দূরেই চলে যেতাম। এই একাকিত্ব জীবনের সমাপ্তি ঘটতো, ভালোই হতো, তাই না? কথাগুলো শেষ করে মাহিম যেই সানজিদার দিকে তাকায় ও দেখে সানজিদা অঝরে কাঁদছে। মাহিম এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। তাও কোনো রকম নিজেকে সামলে সানজিদাকে জিজ্ঞেস করলো। এ কি, এভাবে কাঁদছেন কেন, কি হয়েছে? সানজিদা কাঁদতে কাঁদতে বলল, তুমি এসব কি বললে? কেন বললে এগুলো? কেমন কথা? বলি আরো জোরে জোরে কান্না শুরু করে। মাহিম কি করবে না করবে ভেবে পাচ্ছে না, তাই আর কোনো উপায় না পেয়ে সানজিদার হাত ধরে একটানে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। সানজিদা মাহিমের বুকে আসা মাত্রই ওর কান্না থেমে যায়। মাহিম ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, বোকামি, এভাবে কেউ কান্না করে? আচ্ছা সরি, আর কখনো এসব বলবো না। তুমি প্লিজ কান্না করো না, তোমাকে কাঁদাতে চাই নাই আমি। তুমি হলে আমার জীবনে এমন একটা মানুষ যার চোখে অস্ত্র আমি কখনো দেখতে চাই না। খুব কষ্ট হয় আমার, কোনোদিন ভাবিও নি আমি কোনো মেয়ের সংস্পর্শে আসবো। দেখো ভাগ্য আমাদের আজ কোথায় নিয়ে এসেছে। সরি। সানজিদা আর না পেরে মাহিমকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি আজ থেকে একা নও, আজ থেকে তোমার পাশে আমি আছি। রাখবে আমাকে? অবশ্যই রাখবো, তবে সানজিদা মাহিমকে ছেড়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তবে আবার কি? তুমি তো আমার সম্পর্কে কিছু জানো না। আমার কিছু অতীত আছে, তুমি কিভাবে তা নেবে আমি জানি না। জানি না আমি। সানজিদা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে থাকে। ওর খুব ভয় করছে। সবকিছু তো সুন্দরভাবেই যাচ্ছিল, হঠাৎ কি বললো এটা মাহিম? কি এমন অতীত আছে ওর? সানজিদা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে বলবে তোমার সব অতীতের কথা? আমি শুনতে চাই। এখন না, আগে নাস্তা করি চলো, তারপর সব বলবো। ঠিক আছে, তুমি বসো, আমি নাস্তা দিচ্ছি। না, একসাথে খাবো, আসো। ওকে। এরপর ওরা একসাথে নাস্তা করে নেয়। নাস্তা শেষ করে মাহিম হলরুমে এসে সোফার উপর চুপচাপ বসে আছে। সানজিদার হার্ট বিট বেড়েই যাচ্ছে ক্রমশ, তাই ও দ্রুত হাতের কাজ শেষ করে 2 কাপ কফি বানিয়ে মাহিমের কাছে চলে আসে। 1 কাপ কফি মাহিমকে দিয়ে সানজিদা ওর সামনে বসে পড়ল। এখন বলো, আমি শুনতে চাই সব। মাহিম এক চুমুক কফি খেয়ে বলল, আমি যখন কলেজে পড়ি তখন আমার আপন মা মারা যান। বাস্তব জীবনটা আসলে কেমন সেদিন থেকেই বুঝতে শুরু করি। আমার আপন বাবার থেকেও যেন না থাকার মতো ভান করছিল। আমি একা হয়ে যাই হঠাৎ করে। মাকে প্রচণ্ড ভালোবাসতাম, সে সবসময় আমাকে আগলে রাখতো, আমাকে অনেক যত্ন করতো। বাবার আচরণ তখন স্বাভাবিকই ছিল, কিন্তু মা মারা যাওয়ার পর বাবা আমার সাথে দরকার ছাড়া কথা বলে না। মাসে মাসে শুধু টাকা দেয়। টাকা দিয়ে হয়তো ভালো থাকা খাওয়া পড়া যায়, কিন্তু টাকা দিয়ে সত্যিকারের সুখ, সঙ্গ, ভালোবাসা কিংবা একাকিত্ব দূর করে দেয় না। তার জন্য আপন মানুষদের পাশে দরকার হয়। আমি সব হারিয়ে ফেলি। মা মারা যাবার 1 বছরের মাথায় বাবা আরেকজনকে বিয়ে করে। আমি সেদিনই বুঝে যাই আমার আপন বাবা আমার মাকে কোনোদিন ভালোই বাসেনি। বাবা আমার কাছে একবার জিজ্ঞেসও করেনি আমি নতুন মা চাই কিনা। সত্যি বলতে সে তো আমার সাথে কথা বলাই ছেড়ে দিয়েছে। আমি না সেখানে আর থাকতে পারি না। মায়ের স্মৃতি আর ওদের ওসব আমাকে অসম্ভব পরিমাণে ডিপ্রেশনে ফেলে দেয়। তাই আমি একদিন বাবাকে বলে নিজে আলাদা থাকার কথা জানাই। সে শুধু বলে যা ইচ্ছা কর। আমি একটা বাসা ভাড়া নিই, সেখানে এতদিন একা একা ছিলাম। বাবা কোনোদিন আমাকে তার কাছে দেখেনি। আমি বুঝে যাই যে সে আর আমাকে চায় না, যেমন আমার মাকেও চায়নি। আমি ফ্রিল্যান্সিং শুরু করি, কারণ আমি বুঝে গিয়েছিলাম আমার টাকার দরকার হবে সামনে। 6 মাসে কাজ শিখে কাজ শুরু করি। বাবাকে জানিয়ে দিলাম তাকে আর আমাকে টাকা পাঠাতে দিতে হবে না। আজ আমি মাসে মাসে 2 থেকে 3 লাখ, আবার কখনো তারও বেশি টাকা আয় করি ফ্রিল্যান্সিং থেকে। তাই সিদ্ধান্ত নিলাম নিজে একটা ফ্ল্যাট কিনবো। কথাটা কীভাবে যেন বাবার কানে যায়। সে হঠাৎ করে একদিন আমাকে ডাক দিয়ে এখানে নিয়ে আসে আর বলে এই ফ্ল্যাটটা পছন্দ হয় কিনা। আমি হ্যাঁ বললে সে সাথে সাথে এটা আমাকে কিনে দেয়।
চাবিটা আমার হাতে দিয়ে বাবা কি বলেছিল জানো? কি? আজ থেকে তুই তোর জীবন নিয়ে থাক। তোর মায়ের নামে এই টাকাগুলো ছিল যা দিয়ে তোকে এই ফ্ল্যাট কিনে দিলাম। আমার আর কোনো দায়িত্ব নেই। বাবা চলে যায়। আমি বড় হয়েছি তাই বুঝতে পারি যে তার নতুন স্ত্রী চায় না আমি তাদের মাঝে আর আসি। আমি যখন তবে বলেছি এই কারণে যে তুমি কি এমন একটা মানুষের সাথে থাকবে যার আশেপাশে কেউ নেই তার পরিবারের? আমি বলতে গেলে নিঃস্ব। তুমি, শুভ আর তাসনিয়া ছাড়া আমার এখন কেউ নেই এই দুনিয়াতে। এমন একটা মানুষের সাথে জীবন জড়িয়ে তোমারই হয়তো ক্ষতি হবে, তাই বলছি ভেবে দেখো। সানজিদার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল। ও মাহিমের হাতটা শক্ত করে ধরে বলল, দুটো মানুষের এক হওয়ার জন্য কি সত্যিই পরিবারের প্রয়োজন? আমি মনে করি না। পরিবার তো শুধু আমাদের ভালো মন্দ দেখে এক করে দেয়। তাদের দায়িত্ব এটুকুই। তোমার পরিবার নেই তাতে কি? আমারও তো কেউ নেই। আমরা দুজনই একা। আমি জানি একা থাকার কষ্টটা। তোমার সাথে থাকার জন্য আমাকে এক মুহূর্তও ভাবতে হবে না, কারণ তুমি হলে আমার মনের মতো একটা মানুষ। আমার যেমন কেউ নেই তেমনই তোমারও কেউ নেই। এর চেয়ে ভালো আর কি হতে পারে বলো? আমাদের ভাগ্যটা হয়তো একসাথেই লেখা ছিল। তুমি হয়তো জানো না, কিন্তু আমি সেই প্রথম দিন থেকে তোমাকে পছন্দ করি, কারণ তুমি একমাত্র ছেলে যে আমার রূপে অন্ধ হয়ে আমার পিছনে পিছনে ঘুরতে না। আর যেই দিন প্রথম তোমার সাথে আমার দেখা হয় সেই দিনও আমি তোমার চোখে আমাকে একটা সাধারণ মেয়ের মতোই দেখেছি। আমি সব সময় মনে মনে এমন কাউকে চাইতাম যে সে যেন আমাকে ভালোবাসে, আমার ভিতরটাকে ভালোবাসে, আমার আমিটাকে সে বোঝে। সে যেন আমার বাহিরের রূপে বিভোর হয়ে আমাকে না পছন্দ করে, কারণ বাহিরের এই রূপ 2 দিনের। তুমি ঠিক তেমনই একটা ছেলে মাহিম। আমি তোমাকেই চাই। আমি আর অপেক্ষা করতে পারবো না। আমার শুধু তোমাকেই চাই। আমাদের এক হওয়ার জন্য কোনো পরিবার লাগবে না। আমরা একাই একে অপরের জন্য যথেষ্ট। কথাগুলো শেষ করে সঞ্জিতা মাহিমকে শক্ত করে জড়িয়ে ধরে। মাহিম ওকে জড়িয়ে ধরে বলল, তোমার কেউ নেই মানে? বাবা মা কোথায় তা তো বললে না? আমার মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন। আমার মামা খালারা আমাকে বড় করেছে। আমার বাবা মা অনেক টাকা ছিল, সেই টাকা দিয়েই এত বড় হয়েছি। আর এই ফ্ল্যাটটা মামারা আমাকে কিনে দিয়েছে থাকার জন্য। তারাও তাদের দায়িত্ব শেষ করে যে যার মতো আছেন। তোমার হাত খরচ বা শপিং এর টাকা কিভাবে পাও? আমাদের আগের বাসা ভাড়া দেওয়া আছে, সেখান থেকে যা টাকা আসে তা দিয়েই চলে যায়। আমার বাবা মা অনেক ভালো ছিলেন। তারা আমার জন্য অনেক কিছু রেখে গিয়েছেন। তাদের দোয়া আর আল্লাহর ইচ্ছায় বেঁচে আছি। তাই আমি চাই তুমিও ভালো থাকো আমার সাথে। আমি হয়তো তোমাকে ছাড়া আর কাউকে মেনে নিতে পারবো না। তোমার কাছে অন্যরকম একটা শান্তি পাই। এই শান্তি আমি বাবা মার পর শুধু তোমার কাছেই পেয়েছি। আমি বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি মাহিম, সত্যি ভালোবেসে ফেলেছি। মাহিম ও সঞ্জিতাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, সত্যি বলতে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার চোখ জোড়া তোমার জন্য পাগল। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। আমিও বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমিও না। আজ অনেকদিন পর মাহিম আপন কাউকে পেয়েছে। ও শূন্য বুকটা ভরে গিয়েছে সঞ্জিতার ভালোবাসায়। আজ ওদের খুশির দিন, অনেক বড় একটা খুশির দিন। আজ থেকে শুরু হবে। হঠাৎই হাততালির শব্দ আসে। মাহিম আর সঞ্জিতা ভূত দেখার মতো ভয় পেয়ে পাশে তাকায়। ওরা দেখে শুভ আর তাসনিয়া দাঁড়িয়ে আছে। ওদের দুজনের চোখে অশ্রু এবং অনেক খুশি। শুভর কাছে মাহিমের বাসার এক্সট্রা একটা চাবি অনেক আগে থেকেই ছিল। মাহিমই দিয়েছিল যদি কোনো দরকার পড়ে তাই। শুভ আর তাসনিয়া মাহিমকে নিয়ে অনেক চিন্তিত ছিল, তাই মাহিম না করা সত্ত্বেও ওরা দুজন চলে আসে। ওরা ওকে দেখতে এসে ওদের এভাবে রেখে গেলে। শুভ আর তাসনিয়া ওদের দুজনের পাশে বসে শুভ তাসনিয়াকে উদ্দেশ্য করে বলে, তাসনিয়া, আমি জানতাম ওর একদিন না একদিন এক হবেই। দেখেছো, আমার কথা সত্যি হলো। কংগ্রাচুলেশনস তোদের। খুব খুশি লাগছে তোদের একসাথে দেখে। আসলেই কনগ্রাচুলেশনস। আজকে তুমি আর আমি চিন্তামুক্ত। শয়তানটাকে এখন আর না খেয়ে থাকতে হবে না। তাসনিয়ার কথা শুনে সবাই হেসে দেয়। মাহিম আর সঞ্জিতাও খুব খুশি। সেই দিন শেষে ওরা একটা নতুন পরিবার পেল। ওরা 4 জন ঠিক করে
শুভ আর মাহিম ভার্সিটি শেষ করা মাত্রই ওরা ওদের প্রিয় মানুষটাকে বিয়ে করবে। সানজিদার তাসনিয়া খুব খুশি। সানজিদার আগে আপত্ত ছিল না, কিন্তু মাহিমের কাছে সে ও ভাইয়ের মতো শুভ আর বোনের মতো তাসনিয়াকে কাছে পেয়েছে। সানজিদা খুশিতে আত্মহারা আজ। দিন শেষে ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার আনন্দটাই অন্যরকম, যা সানজিদা আর মাহিম অনুভব করছে।